নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনে আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। হ্যাঁ দেখো বন্ধু, আজও আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক আলোচনা যে ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ক্লাসটাই বজায় রাখবো। সেদিক থেকে আজ হর্ষই বর্ণ নির্মিত, হর্ষের সঙ্গে দীর্ঘই বর্ণটাও করে দেব দ্বিতীয় ক্লাস, এবং টোটাল 14 নম্বর ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে গ্রন্থের আলোচনায় আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নিয়ে পড়তে থাকারই চেষ্টা করেছি, কারণ সেখানে বোর্ড ওয়ার্ক অতটা গুরুত্ব পায় না। তাছাড়া আমার হাতের লেখাটা অত ভালো নয়, ফলে সেদিকে বোর্ড ওয়ার্ক করতে গিয়ে অযথা সময় নষ্ট না করে সেই সময়ের মধ্যে যদি তোমাদের খুব সুন্দরভাবে বিষয়টাকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে সেটা তোমাদের পক্ষে অনেকটাই মঙ্গল। সে কথা মাথায় রেখেই কিন্তু আমার ক্যামেরার নেপথ্য থেকে প্রত্যেকটা গ্রন্থকে বর্ণানুক্রমিকভাবে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছি। ফলে হর্ষ এবং বর্ণ নির্মিত যে দ্বিতীয় ক্লাস, সেই দ্বিতীয় ক্লাসে বন্ধু প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে উপনিষদ। তোমরা প্রত্যেকেই উপনিষদের নাম শুনেছো, ছোটো থেকে বড় প্রত্যেকের মুখে মুখে কিন্তু এই নামটা প্রচলিত। সেদিক থেকে এর একটু বিস্তারিতভাবে আমি আলোচনার দিকে কিন্তু যাব। হ্যাঁ, এই যে উপনিষদ কিন্তু একটা সংস্কৃত ধর্মগ্রন্থ, তোমরা জানো। এখানে কিন্তু ব্রহ্মজ্ঞান তুলে ধরা হয়েছে এবং উপনিষদের কিন্তু প্রচুর ভাগ আছে। আমরা মোটামুটি প্রায় 18টা ভাগের কথা জানি। আমি প্রত্যেকটা ভাগেরই একটু আধটু পরিচয় দেওয়ার কিন্তু চেষ্টা করব। হ্যাঁ, প্রথমেই বলে রাখি ঈশোপনিষদ সম্পর্কে। এই ঈশোপনিষদ এখানে কিন্তু জ্ঞান ও কর্ম এই দুইয়ের অনুসরণ করা কর্তব্য এবং ঈশ্বর ও প্রকৃতি উভয়ের বিষয় এখানে আলোচিত হয়েছে। ব্রহ্মজ্ঞান সম্বন্ধেও এখানে কিঞ্চিত আলোচনা করা হয়েছে এবং এখানে বলছে বাৎসেন সংহিতা উপনিষদ নামেও কিন্তু পরিচিত। অর্থাৎ এই যে ঈশোপনিষদে যদি আরেকটা নাম জিজ্ঞাসা করে তখন কিন্তু তোমরা বলতে পারো বাৎসেন সংহিতা উপনিষদ, এই ঈশোপনিষদের কিন্তু আরেকটার নাম। হ্যাঁ, তারপর হচ্ছে কঠোপনিষদ। এখানে কিন্তু যে বাৎসব বা পুত্র নচিকেতার যে পিতৃ স্মৃতি রক্ষার্থে যমালয় গমন এবং যমের নিকট আত্মজ্ঞান শ্রবণ প্রার্থনা বা যম কর্তৃক আত্মতত্ত্ব ব্যাখ্যা বা চিত্তশুদ্ধির প্রয়োজনীয়তা বা আত্মার একাত্ম, পরমাত্মার সর্বব্যাপিত্ব, তারপর আত্মানাত্ম বিবেক এবং যোগবিধি এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। তারপরে হচ্ছে জ্ঞানোপনিষদ। এখানেও কিন্তু একমাত্র ব্রহ্ম যে ইন্দ্রিয়ের শক্তি ও পরিচালক তাহার বর্ণনা আছে এবং বলদীপ্ত দেবগণ ব্রহ্মবিদ্যার মহিমায় কী প্রকারে ব্রহ্মই সমুদয় শক্তির মূল বলে জ্ঞাত হয়েছিলেন সেটা কিন্তু বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রশ্নোপনিষদ। এখানে কিন্তু বলছে পিপ্পলাদ ঋষি বলছে 6 জন শিষ্য কর্তৃক জিজ্ঞাসিত 6টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বলছে এর অধ্যায়ের নাম কিন্তু প্রশ্ন এবং প্রথম প্রশ্নে আদিভূত এবং আদি চৈতন্য হইতে প্রাণীসমূহের উৎপত্তি এবং দেবধান ও দেবযান এবং পিতৃযানের বিষয় কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নে শরীরধারক শক্তিসমূহের মধ্যে প্রাণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন এবং প্রাণকে জগদাত্মা হিরণ্য গর্ভরূপে স্তুতি করা হয়েছে এবং তৃতীয় প্রশ্নে প্রাণের শারীর এবং বলছে এই যে জগৎ ভিন্ন ভিন্ন প্রকাশ তার বর্ণনা আছে এবং চতুর্থ প্রশ্নে নিদ্রাবস্থায় বিষয়পুঞ্জ এবং ইন্দ্রিয়সমূহ মনে এবং সুষুপ্তিকালে মন, বিষয় এবং জীবাত্মা একমাত্র পরমাত্মাতেই যে প্রতিষ্ঠিত হয়, পরমাত্মাই এই সকলের প্রতিষ্ঠা, ইহাই কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং পঞ্চম প্রশ্নে ওঙ্কারের আংশিক এবং পূর্ণ সাধনের ফল বর্ণিত হয়েছে এবং ষষ্ঠ প্রশ্নে ষোড়শ কলা বিশিষ্ট পুরুষ এবং পরম পুরুষের এই ষোড়শ কলার লয় দ্বারা অমরত্ব লাভের কিন্তু বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে মুণ্ডকোপনিষদ। তোমরা জানো এর কিন্তু 3 ভাগে বিভক্ত। প্রথম মুণ্ডকে পরা এবং অপরাবিদ্যার বিভাগ। অপরাবিদ্যার অর্থাৎ কর্মকাণ্ডের যে ফল নশ্বরের যে স্বর্গপ্রাপ্ত তার বর্ণনা কিন্তু এখানটায় রয়েছে এবং তোমার দ্বিতীয় মুণ্ডকে ব্রহ্ম সাধন তৎফল এবং ব্রহ্ম নির্যাসের বিষয় কিন্তু কথিত হয়েছে।
এরপরে রয়েছে কিন্তু বলছে মান্ডকোপনিষদ, এতে কিন্তু ওঙ্কারের ব্যাখ্যা বা ব্যাপদেশে আত্মার জাগ্রত বা স্বপ্ন সুষুপ্তি এই অবস্থাত্রয় এবং এই অবস্থাত্রয়াতীত নিত্য অপরিবর্তনীয় চতুর্থ অবস্থা বা ওঙ্কারের ব্যাখ্যা কিন্তু কথিত হয়ে রয়েছে। এরপরে আছে ঐতরেয় উপনিষদ, এখানে কিন্তু সৃষ্টিতত্ত্ব বা জন্মান্তর এবং অমৃততত্ত্ব প্রাপ্তি বর্ণনা কিন্তু রয়েছে। এবং সবশেষে ব্রহ্মের যে সর্বাধারকত্ব সেখানে কিন্তু প্রতিপাদন করার চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে তৈত্তরীয় উপনিষদ, এটা কিন্তু 3টি অধ্যায় বা বল্লিতে বিভক্ত। প্রথম শিক্ষাবল্লীতে ব্রহ্ম উপলব্ধির সহায়স্বরূপ কতগুলি ধ্যান এবং উপদেশ এখানে বর্ণনা করা হয়েছে। এবং দ্বিতীয় ব্রহ্মানন্দবল্লীতে পঞ্চকোষের বর্ণনা বা নানা জাতীয় জীবের সুখের তারতম্য এবং ব্রহ্মানন্দের পরাকাষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে। এবং তৃতীয় ভৃগুবল্লীতে বরুণ এবং ভৃগুর কথোপকথনের ছলে পঞ্চকোষ বর্ণন বা ব্রহ্মজ্ঞান লাভার্থ তপস্যার আবশ্যকতা কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে। তারপরে হচ্ছে বলছে শ্বেতাত্ম পরনিষদ, এখানে কিন্তু ব্রহ্মের যে বিশ্বাতীত নির্গুণ ভাব বা বিশ্বরূপ বা সগুণ ভাব বা প্রকৃতি এবং তার যে বিভিন্ন রূপ, ব্রহ্মজীবের যে সম্বন্ধ এবং ব্রহ্মদর্শন বা সাধন প্রণালী বা মুক্তি প্রভৃতি বিষয় কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। তারপর হচ্ছে জাবালা উপনিষদ, এখানে কিন্তু দেহের মধ্যেই যাবতীয় তীর্থ এবং স্বর্গাদি লোকসমূহ বিরজিত সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং গৃহস্থ এবং সন্ন্যাসীর যে বিধি বা পরমহংস সম্প্রদায় প্রভৃতি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে পরমহংস উপনিষদ, এখানে কিন্তু পরমহংসদিগের স্বরূপ লক্ষণ এবং কার্যাদি বর্ণনা করা হয়েছে। তারপর আছে সন্ন্যাস উপনিষদ, এখানে কিন্তু সন্ন্যাস ধর্মের যে ইতি কথাবার্তা বা সন্ন্যাসীদিগের যে আহারবিধি বা দীক্ষাবিধি বা যোগবিধি বা যোগের ফল প্রভৃতি কিন্তু বর্ণনা করা রয়েছে। তারপরে আছে আরণ্যক উপনিষদ, এখানে কিন্তু পরমহংস সন্ন্যাস বা সন্ন্যাসের যে অধিকারী বা দণ্ডাদি ধারণবিধি বা ব্রহ্মচর্যাদির কিন্তু বর্ণনা দেওয়া কিন্তু রয়েছে। তারপর আছে কণ্ঠশ্রুপনিষদ, কণ্ঠশ্রুতোপনিষদ, এখানে কিন্তু সন্ন্যাসীদের যে ভিক্ষা বাস এবং আহার প্রভৃতি কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। তারপরে আছে আত্মোপনিষদ, এখানে কিন্তু বাহ্যাত্ম অন্তরাত্মা পরমাত্মা এই ত্রিবিধ আত্মার স্বরূপ কিন্তু বর্ণনা করা রয়েছে। এরপরে হচ্ছে চুলিকা উপনিষদ, এখানে কিন্তু আত্মদর্শনের উপায় বা জীবের ভোগ বা ষড়বিংশতি তত্ত্ব প্রভৃতি কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। শেষ যেটা আছে সেটা হচ্ছে নীলরুদ্র উপনিষদ, এখানে কিন্তু যোগ সিদ্ধিদাতা পরমগুরু নীলরুদ্রের স্তব খুব সুন্দর আকারে বা স্তুতি খুব সুন্দর আকারে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দূরে দূরে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এবার আমরা চলে যাব পরবর্তী যে উল্লেখযোগ্য গ্রন্থ আছে সেটা হচ্ছে উল্কা, তার বর্ণনায়। এই যে উল্কা তোমরা জানো একটা বাংলা উপন্যাস, লিখেছিলেন কিন্তু অনুরূপা দেবী। বিষয়টা হচ্ছে এইরকম যে উল্কা যেমন পতনভাবে জ্বলিয়া পুড়িয়া একবারে খাক হইয়া যায় এবং যার সংস্পর্শে আসে তাকেই কিন্তু জ্বালাইয়া পোড়াইয়া দেয়, এই উপন্যাসে মনমতো তেমনই নিজেও কিন্তু জ্বলিল এবং প্রিয়তম বন্ধু শৈলেনকেও কিন্তু জ্বালিয়ে এবং সরলা বালিকা লক্ষ্মীর জীবনও কিন্তু ব্যর্থ করে দিয়েছিল। তার ঘটনায় কিন্তু এখানে বর্ণনা করা আছে। বিষয়টা এরকম যে শৈলেন শুধু মনমতের সতীত্ব নয়, উভয়ের প্রতি কিন্তু একটা অকৃত্রিম ভালোবাসায় আসক্ত।
শৈলেন এবং মন্মথ বলছে যখন পড়াশোনা করতো একদিন ট্রেনে ভ্রমণ করার কালে গাড়ির মধ্যে একটি বৃদ্ধ ব্রাহ্মণ এবং তার একটি তরুণী সঙ্গিনীকে দেখে তাদের পরিচয় নিয়ে জানল যে ব্রাহ্মণ তার জনৈক যজমানের এই অনাথা কন্যাটিকে নিয়ে তার এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের নিকট যাচ্ছে এবং আত্মীয়টি কাশীতে বাস করে। তরুণীর নাম কিন্তু লক্ষ্মী। এবং শৈলেন বিয়ে করেছে এবং কর্মস্থলে বাকিপুরে সস্ত্রীক বসবাস করছে। মন্মথ অখণ্ডনীয় যুক্তিতর্কের বলে মানে চিরকৌমার ব্রত অবলম্বন করেছে। শৈলেন কিন্তু ট্রেনে দেখা সেই ব্রাহ্মণ এবং তার সঙ্গিনীকে ভুলতে পারে নাই। শৈলেন ব্রাহ্মণকে পত্র লিখে জানিল যে কাশীতে লক্ষ্মীর আত্মীয়ের কোনো সন্ধান না পেয়ে ব্রাহ্মণ তাকে নিয়ে অগত্যা বাড়ি ফিরে গিয়েছে। শৈলেন ব্রাহ্মণকে বাকিপুরে আনাবার চেষ্টা করলো এবং তাকে একটি মন্দিরে পূজারী নিযুক্ত করে দিল এবং লক্ষ্মীর জন্য পাত্র সন্ধান করতে লাগলো। ফলে শৈলেনের আন্তরিক ইচ্ছা যে মন্মথের সহিত লক্ষ্মীর বিয়ে হয়, সে পত্র লিখে মন্মথকে বাকিপুরে মানে আনালো। তারপর শৈলেন নিজের মনোভাব তার নিকট প্রকাশ করলো। শৈলেন প্রায় মন্দিরে যায়, লক্ষ্মীর তথ্যানুসন্ধান লইয়া আসে এবং শৈলেনের সঙ্গে লক্ষ্মীর খুব গোপনে আলাপ একদিন মন্মথকে একটু বিচলিত করে। সে মনে মনে ভাবে যে শৈলেন তার চিররুগ্না স্ত্রী তরিতাকে একটি সতীন এনে দেওয়ার বন্দোবস্ত করছে। শৈলেনও তরিতা আদর্শ স্বামী স্ত্রী বলে অত্যুক্তি হয় না। তরিতার হৃদরোগ ছিল। শৈলেন মন্মথের সঙ্গে লক্ষ্মীর বিয়ের দিন স্থির করে মন্মথের দাদা এবং মাতাকে আসার জন্য পত্র লিখল। শৈলেনের স্ত্রী তরিতা বা মন্মথ এই বিষয়ে কিছুই জানে না। এদিকে মন্মথের ধারণা জন্মেছিল যে শৈলেনই লক্ষ্মীকে বিয়ে করবে। একদিন শৈলেন মন্দিরে গিয়ে ইত্যবৎসরে তার টেবিলের উপর একখানি লুকায়িত চিঠি পেয়ে মন্মথ তার কদর্থ করিয়া বুঝল যে 8-2-3 পরেই লক্ষ্মীর সঙ্গে শৈলেনের বিয়ে হবে। সে কর্তব্যবোধে তরিতার নিকট গিয়ে শৈলেনের এই গোপন অভিসন্ধি জানালো। ফলে পতিগত প্রাণা তরিতা প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারল না, কিন্তু মন্মথের অকার্থ প্রমাণে তরিতা অত্যন্ত বিচলিত হয়ে চিরকালের মতো সংজ্ঞা হারাইল, মানে জ্ঞান হারালো। মানে চিরকালের মতো সংজ্ঞা হারানো মানে হচ্ছে মারা যাওয়া। ফলে স্ত্রীর আকস্মিক মৃত্যুতে শৈলেন প্রায় পাগলের মতন হয়ে গেল। কিছুক্ষণ পরেই মন্মথ তার ভুল বুঝতে পেরে দাবদে দগ্ধ হয়ে গেল। শৈলেন যে লক্ষ্মীর সঙ্গে মন্মথের বিয়ের বন্দোবস্ত করেছিল তা জানতে পেরে মন্মথ দারুণ দুঃখ ক্ষোভে সংসার ত্যাগী হয়ে পাপের প্রায়শ্চিত্ত করল। সে কৌমার ব্রত পালন করলো, মানে চিরকৌমার ব্রত পালন করা হচ্ছে কোনোদিন আর বিয়ে না করা। শৈলেন তরিতার স্মৃতি বক্ষে নিয়ে বাকিপুরে অবশিষ্ট জীবন কাটিয়ে দিল। লক্ষ্মী ও পূজারী মানে সেদিন থেকে মন্দির ত্যাগ করে কাশীধামে চলে গেল। লক্ষ্মী কুমারী হয়েও বিধবার বেশ পরিধান করে অনাথ আশ্রমের সেবায় আত্মনিয়োগ করল। মন্মথ সন্ন্যাসী ন্যায় তীর্থ পর্যটন করে হৃদয়ের জ্বালা কিছুটা পরিমাণে নিবারণ করার কিন্তু চেষ্টা করতে থাকলো। দেখো বন্ধু, এটা ছিল হচ্ছে উল্কা যে উপন্যাসটা অনুরূপা দেবী লিখেছিলেন তারই কিন্তু বিষয়। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণনাক্রমিক যে আলোচনা, তোমরা বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেক কলেজে কিন্তু এটা পাঠ রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে বা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু যথেষ্ট পরিমাণ প্রশ্ন কিন্তু এখানটা আসতে দেখা যায়। অমক গ্রন্থটা কিন্তু কার লেখা বা এই গ্রন্থটার বিষয় সম্পর্কে কী জানো। সেদিক থেকে বলবো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তাই তোমরা স্কিপ না করে খুব মনোযোগ সহকারে এটা করবে। নোটের দরকার হলে ইউটিউব ব্যানারে যাবে, আমার ফোন নম্বর দিয়ে আছে, আমার সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই নোটের ব্যবস্থা কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার চলে যাবো বন্ধু দীর্ঘই বর্ণ দিয়ে যে গ্রন্থটা আছে সেটা হচ্ছে 19বিংশ শতাব্দীর মহাভারত। তোমরা প্রত্যেকেই জানো যে এটা বাংলা একটা সমালোচনা গ্রন্থ, বিশেষ করে বীরেশ্বর পাড়ের লেখা। এটা প্রসিদ্ধ কবি নবীনচন্দ্র সেন প্রণীত যে রৈবতা, কুরুক্ষেত্র এবং প্রবাস নামক যে ত্রয়ী কাব্য রয়েছে তার সংক্ষিপ্ত সমালোচনা কিন্তু এখানে রয়েছে। যে অধুনাতন শিক্ষিত মণ্ডলীর মধ্যে অনেকেরই মত এই যে আর্যগণ ভারতের আদিম অধিবাসী নয়, তারা মধ্য এশিয়া থেকে এসে ভারতের আদিম অধিবাসী অনার্যগণকে নির্যাতিত এবং বিতাড়িত করে এদেশে আধিপত্য বিস্তার এবং বসতি স্থাপন করেছে।
ক্রমে তারা ওই সকল অনার্য বা শূদ্র জাতিকে দাসরূপে পরিণত করে নিজেদের প্রাধান্য বিস্তার করা শুরু করেছে। কালেক্রমে ব্রাহ্মণগণ স্বার্থ সাধনের উদ্দেশ্যে বর্ণভেদ প্রথা প্রচলিত করে পরস্পরের মধ্যে অনৈক্য স্থাপন এবং নিজেদের অকর্মণ্য করেছে। কবি নবীনচন্দ্র নিজের কাব্যত্রয়ে এই অভিমত প্রকাশ করেছেন। ফলে পণ্ডিত বীরেশ্বর এই সকল মতের প্রতিবাদকল্পে এই বইটা প্রচার করেছিলেন এবং এই সকল মতকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করার কিন্তু চেষ্টা করেছিলেন। এরপরে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে উর্মিকা। তোমরা জানো এটা একটা কবিতা গ্রন্থ। এখানে কিন্তু রমণীমোহন ঘোষ এই কবিতা গ্রন্থটা লিখেছিলেন এবং এই গ্রন্থে ছন্দ এবং সঙ্গীত বিষয়ক মানে বিশেষভাবে পাঠকের হৃদয় কিন্তু আকর্ষণ কিন্তু করেছে। দেখো বন্ধু, আজকে আর একটা গ্রন্থের আলোচনা করে আজকের যে আমাদের বর্ণানুক্রমিক যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের যে আলোচনা 14 নম্বর ক্লাসটা সেটা শেষ করব। সেটা হচ্ছে দীর্ঘই বর্ণ নির্মিত ইউনিট গ্রন্থ সম্পর্কে। তোমরা জানো ইউনিট এটা একটা ইংলিশ মানে ইংরেজি ভাষায় লেখা মহাকাব্য, জানো ভার্জিলের লেখা মহাকাব্য এটা। এখানে ট্রয়ের যে অধিবাসী বীর ইনিয়াস এই কাব্যের কিন্তু নায়ক এবং এই গ্রন্থে ইনিয়াস, রানী ডাইডো বা লাভিনিয়া বা টান্নাস প্রভৃতির কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি বন্ধু আজকে হর্ষই বর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস, সেই সঙ্গে দীর্ঘই বর্ণের একটা গ্রন্থে আলোচনা এবং যে দীর্ঘ বর্ণতে একটা গ্রন্থ আলোচনা বাকি ছিল, ফলে এই তিনটে বর্ণ মিলিত হয়ে 14 নম্বর ক্লাসটা একটা খুব তথ্য